সম্পর্ক খুব মিষ্টি একটা কথা। সম্পর্ক মানুষের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে সাহায্য করে। সম্পর্ক এমন একটা জিনিস যেটা দুজনের মধ্যে মিলন সংযোগ করে। কিন্তু এত সব সুন্দরের মধ্যে যদি সম্পর্কে কোনো স্বার্থ মিশে যায় তাহলে কিন্তু সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। সেই সম্পর্ক কিন্তু মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। আসলে এগুলোই বাস্তব। আমরা বাস্তবের চোখ দিয়ে যদি অনেক কিছু দেখি তাহলে প্রত্যেকটা জিনিসের মর্মই কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু বাস্তবকে নিয়ে অনেক সময় চলা যায় না, কারণ আমাদের মধ্যে আমাদের কিছু কিছু মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কটা মধুর রাখতে হয়। তো এই কারণে আমরা অনেক সময় বাস্তবটাকে ভুলে গিয়ে সামনের সম্পর্কটা বেশি প্রায়োরিটি দিই। রাধে রাধে বন্ধুরা, আজকে একাদশী। এই একাদশীর পূর্ণ লগ্নে প্রথমেই ঠাকুরের প্রসাদ দিয়ে ভিডিওটি শুরু করলাম। ওই যে কথায় আছে না, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, একদম ঠিক কথাটা। তো যাই হোক, একাদশীর প্রসাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তারপর দেখো কড়া করে 2 কাপ চা, বাবুজি কেক, আর সঙ্গে ছিল কিছু পার্লেজি বিস্কুট। আর দুধ চাটা আমার একটু কড়া না হলে ভালো লাগে না। আমি জানি সকাল সকাল চিনি খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু কি করব বলো, দুধ চা দেখলে যে আমার আর মন মানে না, তখন তো আমার ওটা খেতেই হয়। কারণ দুধ চা একটা প্রিয় জিনিসের মধ্যে আমার একটা অন্যতম জিনিস হলো দুধ চা। দুধ চা খেতে আমি খুবই ভালোবাসি। আর সেটা হতে হবে একদম পিওর খাঁটি গাঢ় গাঢ় দুধ, সেই দুধের চা, কোনো জল মেশালে চলবে না। আর সেটা হতে হবে একদম কড়া, ব্যাস তাহলেই কিন্তু হয়ে গেল। তো যাই হোক, চাটা দুজনে মিলে আমি আর তোমার দাদাভাই মিলে খেয়ে নিলাম। খেয়ে দে এখন ওই যে বললাম আজকে একাদশী, তো একাদশীর দিন আমরা রুটি খাই। হ্যাঁ, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে একাদশী তো রুটি খায় না। তবে এই একাদশীটা হচ্ছে আমার শ্বশুরমশাই মারা গেছেন, সেই কারণেই 1 বছর যে একাদশীটা করতে হয় সেই একাদশীটা। তো এই একাদশীতে আমাদের প্রত্যেকেই বলেছেন যে রুটি খাওয়া যায়, তো সেই মতো কিন্তু আমরা রুটিটা খাই। আসলে সারাদিন অনেক পরিশ্রম করতে হয়, সেক্ষেত্রে শুধু ফল বা জল বা উপোস করে থাকা একদমই অসম্ভব। তাই একটু আটার রুটিও তার সঙ্গে খেয়ে নিই। আটাটাকে প্রথমে ভালো করে মেখে কিছু দিয়ে ঢাকা দিয়ে ধুয়ে দিলাম। আর এইভাবে ঢাকা দিয়ে ধুলে আটা কিন্তু অনেকটাই সফট হয়ে যায়। আর অনেকক্ষণ ডোলেও কিন্তু মাখতে হয় না, কোনো রকম একটু মেখে তারপরে কিন্তু একটা দলা পাকিয়ে ধুয়ে দিলে ঢেকে, সেটা কিন্তু একদম সুন্দর সফট আর নরম হয়ে যায়। আসলে অনেক ছোট ছোট টিপস যেটা আমরা জানি না, বা আমরা অনেকে জানি অনেকেও জানি না। যারা জানো না তাদের জন্য কিন্তু এই ছোটোখাটো টিপসগুলো অনেক উপকারে আসে। আর যারা তো নতুন রুটি বানানো শিখছো তাদের জন্য তো একদমই উপকারী। আর এখনকার দিনের বউরা রুটি কিন্তু খুব কমই বানায়, কারণ আমি যা দেখছি আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির ডিস্টেন্স কিন্তু মাত্র 5 মিনিট। তো এই 5 মিনিটের রাস্তার মধ্যে নয় করে কিন্তু প্রায় 10খানা আটার রুটি দোকান। আর 10খানা দোকানে এত চরম ভিড় যে লাইন দিয়ে 1 ঘন্টা লাইন দেওয়ার পরে মনে হয় রুটি পাওয়া যায়, এরকম একটা অবস্থা আর কি। তো এদিকে বসিয়ে দিয়েছিলাম একটু আলু চচ্চড়ি। তো কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু চচ্চড়িটা রান্না করেছিলাম। টমেটো ধনেপাতা হলে তো আরও বেশ ভালো লাগতো। আর নামানোর শেষে একটু চিনি দিয়ে তরকারিটাকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এরকম আলু চচ্চড়ি যে শুধু রুটি বা লুচি বা পরোটার সাথে ভালো লাগে সেটা নয়, কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু এরকম আলু চচ্চড়ি খুব ভালো লাগে। এরকম আলু চচ্চড়ির সাথে আমাদের শৈশব কেটেছে অনেকগুলো বছর। আলু চচ্চড়ি দেখলে না সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তার কারণ আমাদের বাড়িতে প্রায় দিন সকালবেলা আলু চচ্চড়ি ভাত, উচ্ছে আলু চচ্চড়ি ভাত, এগুলোই কিন্তু হতো। আমরা স্কুল থেকে আসতাম, মা আমাদের জন্য আলু চচ্চড়ি ভাত গরম গরম এগুলো কিন্তু রান্না করে দিত। তবে অল্প করে নয়, অনেকটা করে রান্না করে দিত। আমি কিন্তু এই আলু চচ্চড়ি সেই ছোটোবেলার দিকেই ভাত দিয়ে খেতে খুব ভালোবাসি। তাই বলি না যে এই আলু চচ্চড়িটা দেখলে আমার ওই শৈশবের কথাগুলো মনে পড়ে যায়। তার কারণ আলু চচ্চড়ির সাথে আমার অনেক শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। আলু চচ্চড়িটা নামিয়ে এক এক করে সমস্ত রুটিগুলো ভেজে নিলাম। আর প্রত্যেকটা রুটি যেন এরকম ফুলেছিল। আটা রুটি না ফুললে না একদমই ভালো লাগে না। রান্নাবান্না কমপ্লিট করে আর একটু দুধও জাল দিয়েছিলাম, 500 দুধ নেওয়া হয়েছিল, ওটাও কিন্তু জাল দিয়েছিলাম। রান্নাবান্না কমপ্লিট করে বাবুকে এখন পড়াতে বসেছি। শুধু রান্নাবান্না সংসারের কাজ করলে তো হবে না, তার পাশাপাশি সংসারের সন্তানদের দেখভালের দায়িত্ব কিন্তু পুরো আমাদের মতো মায়েদের ওপরেই এসে পড়ে।
আসলে সংসারের নিয়ম এগুলো, নিয়মের চক্রব্যূহ থেকে আমরা কিন্তু কোনোদিনও বেরিয়ে যেতে পারবো না। আমাদের যত বয়স হবে আমরা কিন্তু তত দায়িত্ব আর কর্তব্যের মধ্যে আটকে পড়ব। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারাও কিন্তু আমাদের প্রতি এরকম যত্নশীলভাবে দায়িত্ব আর কর্তব্য পালন করে গেছে। তো কালের নিয়ম, সংসারের নিয়ম আমরা কিন্তু কখনোই এড়িয়ে যেতে পারবো না। মা, ঠাকুমারা, জেঠিমারা, কাকিমারা যা করে এসছে আমাদের জেনারেশনে আমরা কিন্তু ঠিক তাই করছি, আমাদের পরের জেনারেশনও কিন্তু ঠিক একইভাবে চলবে। এইভাবেই কিন্তু যুগের পর যুগ নিয়মাবর্তীর মধ্য দিয়ে আমাদের জীবনটা কেটে যায়। তারপর কিছু বাসনপত্র ছিল কলপারে, সেগুলো মেজে ঘষে নিয়ে আজকে যেহেতু একাদশী আমরা রুটি খেয়েছি, সকালে ওরা রুটি খেয়েছে, আর এখন দুপুরবেলা না ওদের জন্য একটু আলু ভাতে আর ফেনা ভাত রান্না করেছিলাম, করে ওদের দুই ভাই বোনকে খাইয়ে দিয়ে এখন দেখো রান্নাঘর পরিষ্কারের কাজে লেগে পড়লাম। আমার হিসাবে বাচ্চাদের খাওয়া দাওয়ার ঝামেলাটা মেটে গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচা যায়। কারণ অনেকেই দেখি বাচ্চারা না খেয়ে দিয়ে ঘুরে বেড়ায়, মা বাবাদের কোনো হেলদোলি নেই। তবে আমার যেটা মনে হয়, বাচ্চাদের যতক্ষণ না পর্যন্ত পেটটা ভরা থাকবে আমার মন যেন কোনো রকমই স্বস্তি পায় না। ছোটবেলার থেকে আজকে মেয়েরা ছেলেরা এত বড় হয়ে গেছে, তবুও তাদের আমি নিজে হাতে খাইয়ে দিই। তার কারণ এটা আমার অভ্যাস। এই জিনিসটা আমাকে মনে শান্তি দেয়, মনকে স্বস্তি দেয় যে না, আমার সন্তানদের পেট ভরা আছে, তারা ঠিক আছে। তবে আমার ছেলে মেয়েকে যদি আমি নিজে হাতে না খাওয়াই তাহলে সারাদিনই মনের মধ্যে একটা খচখচানি করতে থাকে যে বাবুদের বা আমার মেয়ের যেন পেটটাই ভরেনি। তো এই যে রুফ মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু রুফ নয়, একটা আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট আর কি। এটা আমি যখন দোকানে গেছিলাম তো কাকুকে বলেছিলাম রুফ দিতে, তো কাকু রুফের বদলে রুফ বা রাফ যে কোনো একটা কিছু হবে, ওটাকে আমার এখন এক্স্যাক্ট মনে পড়ছে না, যেটা দিয়ে টাইলস ক্লিনিং করা হয়। তো সেটাই চেয়েছিলাম কাকুর কাছে। কাকু আবার আমাকে এটা দিয়ে বলল যে রাফের থেকে এটাও নাকি আরও বেশি ভালো। তবে সত্যি কথা, এটার কি নাম আছে আমি পরের দিন ভিডিওতে তোমাদের বলে দেবো, এখন এডিট করতে বসে মনে পড়ছে না, পরে দেখে আমি তোমাদের বলে দেবো। তো ওইটা দিয়ে আর একটু সার্ফ মিশিয়ে যদি রান্নাঘরটা পরিষ্কার করা যায় না, তাহলে রান্নাঘরটা একদম চকচক করে। তো আমি এইভাবেই প্রত্যেক দিন গ্যাস টেবিল, গ্যাস, তারপরে তোমার এই টাইলসগুলো না এইভাবেই প্রত্যেক দিন পরিষ্কার করে দিই। আর এভাবে যদি প্রত্যেক দিন পরিষ্কার করা যায় তাহলে টাইলসগুলো চকচকে করে আর রান্নাঘরটাও না পুরো একদম নতুনের মতো ঝকঝকে লাগে। বেশি না, সামান্য যদি 15 মিনিট হাতে সময় নিয়ে রান্নাঘরটাকে একটু মন দিয়ে পরিষ্কার করা যায় তাহলে দেখবে রান্নাঘরের কোনা কোনা একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর এতে করে না নিজের মনে একটা স্বস্তি জাগে। যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোট্ট, মানে একদমই ছোট্ট, তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন এইভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর এইভাবে যদি আমি রান্নাঘরটা প্রত্যেক দিন পরিষ্কার করি তাহলে ডিপ ক্লিনিংয়ের সময় কিন্তু কোনো রকম অসুবিধাই হয় না। আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু ডিপ ক্লিনিংটা করতেও হয় না, বেশ অনেক দিন পর পর কিন্তু ডিপ ক্লিনিং করলে হয়ে যায়। যেহেতু আমি শুধু সংসারের কাজ নয়, তার সঙ্গে সন্তানদের দেখাশোনা প্লাস বাড়িতে আমি ব্যবসার দেখাশোনা সামলাই এবং একটা শ্রমিক ভাই বা তাঁতি ভাইয়ের মতো তাঁতের কাজ করি। তো এত কিছু সামলে দুদিন পর পর কিন্তু ডিপ ক্লিনিং করা আমার দ্বারা অসম্ভব। তো এই কারণে প্রত্যেক দিন ডিপ ক্লিনিংয়ের মতোই আমি একদম রান্নাঘরটাকে চকচকে করে পরিষ্কার করি। এতে কিন্তু আমার মনের দিক থেকেও আমি অশান্তি ভোগ করি না আর রান্নাঘরটা অনেকটা পরিষ্কার থাকে। আমি অনেকের রান্নাঘরে ঢুকে দেখেছি যে বাজে স্মেল বেরোয়, তবে এইভাবে যদি রান্নাঘর প্রত্যেক দিন একটু পরিষ্কার করা যায় তাহলে কিন্তু এরকম বাজে নোংরার হাত থেকে বা বাজে গন্ধর হাত থেকে আমরা বাঁচতে পারি। আর ওই যে বললাম আমার রান্নাঘরটা একদমই ছোট, আর এই কারণে কিন্তু আমি প্রত্যেক দিন রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি। আসলে এই রান্নাঘরটা না আমার স্বপ্নের একটা ঘর। এই রান্নাঘরটা পাওয়ার জন্য আমি 18টা বছর অপেক্ষা করেছি। কত ঝড়, জল, বৃষ্টি আমার মাথার উপর দিয়ে গেছে, ভাতের হাঁড়ির উপরে জল পড়েছে, আর রান্না করতে করতে বৃষ্টির জল পড়ে কড়াই পুরো ভরে গেছে। তো এই সবের থেকে ছোট্ট হলেও রান্নাঘরটা আমার কাছে রাজপ্রাসাদের মতো। তার কারণেই আমি রান্নাঘরটাকে এত ভালোবাসি আর এত যত্ন করি। প্রত্যেকটা জলের বোতল জল ভর্তি করে রাখলাম। জলের বোতলে জল ভর্তি করে রাখলে কি হয়, মানে বাচ্চাদেরও জল খেতে সুবিধা হয়। যেখানে ওরা 1 গ্লাস খাবে সেখানে কিন্তু একটু বেশিই খায়। বোতলে জলটা ভরে রান্নাঘরের ক্লিনিংয়ের কাজ পুরো কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে। অন্বেষা এদিকে পড়তে চলে গেছে, ওই যে ভাতটা খাইয়ে দিলাম, তারপরে কিন্তু গা হাত পা ধুয়ে রেডি হয়ে পড়তে চলে গেছে।
আর ও তো জানোই ব্যাচেলার ছেলেদের মতো পুরো ঘর ছড়িয়ে থুয়ে যায়। তো প্রত্যেকটা বই খাতা সব কিছু গুছিয়ে বিছানাটাকে আবারও ঝেড়ে নিলাম। আর এদিকে এই সোফার ওপরে যে মানে বিছানার বেড কভারটা দেওয়া ছিল, এটা বেশ অনেক দিন হয়ে গেল পাতা, তো অনেক ধুলোবালিতে প্রায় দেখছি নোংরা নোংরাই হয়ে গেছে। আর যেহেতু সাদা চাদর, তো সেক্ষেত্রে আমি চাদরটাকে চেঞ্জ করার জন্য তুলে দিলাম। আর কালকে কিন্তু এই চাদরটাকে আমি কেচে দেবো। আর সোফাটাকে ওপরে ওপরে যে আলগা আলগা ধুলোগুলো পড়েছে, সেই ধুলোগুলো কিন্তু আমি ঝেড়ে নিলাম। দেখি বাজারে যখন যাব একটা সোফার কভার নিয়ে আসবো। আর নইলে কিন্তু ওপরে এই সোফার কাপড়টা যদি নোংরা হয়ে যায় একবার, তাহলে কিন্তু সোফাটা দেখতে একদমই বাজে হয়ে যাবে। আর এদিকে দেখো একদম কালো ঘন মেঘ করে বৃষ্টি পড়ছে। অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ার পর আমি একটু যখন কমেছে তখন ছাদে এসেছি। আর ওপরে যে রেলিংয়ের মধ্য দিয়ে আমার ওই ফুল গাছের টবগুলো সাজানো ছিল, সেগুলো নামিয়ে দিলাম। তার কারণ এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন, কখন না কখন ঝড় বৃষ্টি চলে আসে। আর এই টবটা পরে যদি কারোর কোনো ক্ষতি হয়, আঘাত লাগে, এই জন্য কিন্তু আমি টবগুলো নামিয়ে দিলাম। কারণ আমার নীতিতে যেটা বলে, আমি কারোর যদি কোনো ভালো করতে না পারি, কারোর ক্ষতি করব না। তো তারপরে টবগুলো নামিয়ে ভালো করে গা হাত পা ধুয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখো এখন একটা শাড়ি পরেছি। তোমরা ভাবতেই পারো যে দিদিভাই কী ব্যাপার এরকম শাড়ি পরেছে কেন? আজকে ওই বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে লোডশেডিং, আর লোডশেডিং হওয়ার কারণে চারিপাশের মেশিন কিন্তু বন্ধ। আর আজকে কিন্তু কোনো খটাস খটাস আওয়াজ নেই। তাই ভাবলাম শাড়ি পরে একটা আবৃত্তি আমি আর কি বলবো, যেটা আমি ফেসবুকে আপলোড করব। তো তোমরা চাইলে আমার ফেসবুক আইডিটা, ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারো। আমার ফেসবুক পেজ হচ্ছে দীপিকা শীল, তোমরা অবশ্যই সার্চ করে দেখতে পারো। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি এখন আর কি। ওই রিং লাইট সব কিছু একদম রেডি করব আবৃত্তিটা করার জন্য। তো ভিডিওটা দেখো কেমন লাগলো তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো এখন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো এখন ওই বললাম আবৃত্তি শ্যুট করব একটা। আর রিং লাইটটা আনার পর একদিনও ব্যবহার করিনি, আজকে প্রথম ব্যবহার করব। তো চলো সবাই ভিডিওটা দেখে প্লিজ আমাকে একটু আশীর্বাদ করো, আমাকে একটু সবাই সাপোর্ট করো। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। আর কখনো কারোর ক্ষতি বা ক্ষতি করার আশা কখনোই নেই। যতক্ষণে গুজব রটাবো, যতক্ষণে মানুষের নিন্দা করব, ততক্ষণ ভগবানকে ডাকবো। কারণ মানুষের কাছে বললে ক্ষতি ছাড়া কিছুই হয় না, আর ভগবানের কাছে বললে ভগবান কিন্তু সঠিক পথ দেখান। তো রাধে রাধে বন্ধুরা, আবারও একাদশীর শুভেচ্ছা সবাইকে। ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এখন সবাইকে টাটা।